আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। নেতানিয়াহুর স্বপ্ন দুঃস্বপ্ন বানাচ্ছে সেই যোদ্ধারা। যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর অপরাগে গ্রেফতার 10 বাংলাদেশি কারা। 69টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে আরব আমিরাত। রামস্টাইন ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিতে হবে জার্মানিকে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার যে বিতর্কিত আইনটি পাশ হওয়ার পথে রয়েছে তা নিয়ে বর্তমানে পুরো বিশ্বে সমালোচনার ঝড় বইছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। এই আইনের মূল লক্ষ্য হল ফিলিস্তিনি প্রতিরোধের সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ সাজা দেওয়া, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ইতিমধ্যেই এই উদ্যোগের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেছে, কারণ আধুনিক বিশ্বে মৃত্যুদণ্ডকে একটি অমানবিক দণ্ড হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যখন এটি রাজনৈতিক সংঘাতের সাথে জড়িত থাকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ধরনের কঠোর আইন কি কোনো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পারে নাকি সংঘাতকে আরও উস্কে দেয়, তা অবশ্যই কমেন্টে জানাবেন। মানবাধিকার কর্মীরা বলছেন যে এই আইনটি মূলত ফিলিস্তিনিদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল, কিন্তু বাস্তবে এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের বিভাজন তৈরি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন নেতানিয়াহু সরকার তাদের কট্টরপন্থী মিত্রদের সন্তুষ্ট করতেই এই ধরনের চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা বিশ্ব দরবারে দেশটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশ বিদেশের এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই আইনের প্রয়োগ শুরু হলে তা ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে গণ আন্দোলনের জন্ম দিতে পারে, যা সামাল দেওয়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতেও এই বিষয়টি নিয়ে নতুন করে পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন আইনি সংস্থা, কারণ এই আইনটি জেনেভা কনভেনশনের মৌলিক নীতিগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম দেশগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে যে বিচার ব্যবস্থার নামে এমন বৈষম্যমূলক আইন কখনোই গ্রহণযোগ্য নয় এবং এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় বাধা হিসেবে কাজ করবে। বেনিয়ামিন নেতানিয়াহুর যে সামরিক এবং রাজনৈতিক স্বপ্ন ছিল তা এখন ফিলিস্তিনি যোদ্ধাদের অনমনীয় প্রতিরোধের কারণে ক্রমশ একটি দুঃস্বপ্নে পরিণত হচ্ছে বলে সামরিক বিশ্লেষকরা দাবি করছেন। দীর্ঘদিনের সামরিক অভিযান সত্ত্বেও গাজা এবং পশ্চিম তীরের যোদ্ধারা যেভাবে আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে টিকে আছে এবং পাল্টা আঘাত হানছে তা ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের সীমাবদ্ধতাকে ফুটিয়ে তুলেছে। নেতানিয়াহু চেয়েছিলেন গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, যেখানে প্রতিটি ধ্বংসস্তূপ থেকে নতুন করে প্রতিরোধের জন্ম হচ্ছে এবং এটি ইসরায়েলি জনমতের মধ্যেও অস্থিরতা তৈরি করছে। ইসরায়েলের ভেতরেই এখন সাধারণ নাগরিকরা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে নিয়মিত বিক্ষোভ করছেন, কারণ তারা মনে করছেন এই অন্তহীন যুদ্ধ কেবল তাদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নষ্ট করছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ এই পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। যুদ্ধক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সেনারা এমন এক গিরিলা যুদ্ধের সম্মুখীন হচ্ছে যার জন্য তারা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিল না এবং এর ফলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, কোনো নিয়মিত সেনাবাহিনী যখন একটি আদর্শিক প্রতিরোধীর বিরুদ্ধে লড়াই করে তখন কেবল শক্তির জোরে জয় পাওয়া অসম্ভব হয়ে পড়ে, আর ঠিক এই পরিস্থিতিটি এখন নেতানিয়াহুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিকভাবেও নেতানিয়াহু এখন কোণঠাসা, কারণ তার দেশের গোয়েন্দা সংস্থাগুলো যুদ্ধের লক্ষ্য অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। এই ব্যর্থতার প্রভাব কেবল ইসরায়েলে নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নেতানিয়াহুর আধিপত্যকে দুর্বল
করে দিচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধারা ছোট ছোট দলে ভাগ হয়ে যেভাবে সুড়ঙ্গ এবং ধ্বংসাবশেষ ব্যবহার করে অপারেশন চালাচ্ছে তা ইসরায়েলি হাইটেক নজরদারি ব্যবস্থাকেও অনেক ক্ষেত্রে অকেজো করে দিচ্ছে। এর ফলে ইসরায়েলের ভেতর এখন এই প্রশ্নটিই বড় হয়ে দেখা দিয়েছে যে এই যুদ্ধের শেষ কোথায় এবং কতদিন পর্যন্ত এভাবে সম্পদ ও জনবল অপচয় করা সম্ভব হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ১০ জন বাংলাদেশিকে ভয়ঙ্কর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করার খবরটি প্রবাসী বাংলাদেশি এবং দেশের মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিউ ইয়র্ক এবং এর আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে জালিয়াতি, পাচার এবং সংঘবদ্ধ অপরাধের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গ্রেপ্তারকৃত এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছদ্মনামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল, যা তদন্তকারীদের নজরে আসার পর এই বড় আকারের অভিযান চালানো হয়। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে বসবাসরত সাধারণ ও শান্তিপ্রিয় বাংলাদেশিদের জন্য একটি বড় ধাক্কা, কারণ এটি পুরো কমিউনিটির ভাবমূর্তিকে সংকটের মুখে ফেলতে পারে। আপনাদের কি মনে হয়, এই ধরনের হাতে গোনা কিছু মানুষের অপরাধের দায় কি পুরো প্রবাসী সমাজের ওপর পড়ে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন। মার্কিন পুলিশ জানিয়েছে যে এই অপরাধী চক্রটি অত্যন্ত সুসংগঠিত ছিল এবং তারা প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের আর্থিক লেনদেনে অনিয়ম করেছে। বর্তমানে তাদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার বিষয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন এই অপরাধীদের পেছনে আরও বড় কোনো প্রভাবশালী মহলের হাত থাকতে পারে, যা উন্মোচনের চেষ্টা করছে FBI। আমাদের লক্ষ্য হল আপনাদের সঠিক তথ্য দিয়ে সচেতন রাখা, তাই এই খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এই 10 জনের পরিচয় এবং তাদের আগের জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে, তবে পুলিশের পক্ষ থেকে এখনও সবার বিস্তারিত তথ্য জনসমক্ষে আনা হয়নি। বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষার্থে প্রবাসীদের আরও সচেতন এবং সতর্ক হওয়া জরুরি বলে মনে করছেন কমিউনিটি লিডাররা। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রবাসে আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে দায়িত্বশীল। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ৬৯টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার মাধ্যমে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বিশ্বকে আবারও জানান দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই ধরনের আক্রমণ রুখে দেওয়া আমিরাতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। দেশটির সামরিক বিভাগ জানিয়েছে যে তারা অত্যাধুনিক থার্ড এবং প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম ব্যবহার করে এই লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করেছে, যা তাদের ভূখণ্ডে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে দেয়নি। এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত চলছে, তবে আঞ্চলিক অস্থিরতার কারণেই এই ধরনের উস্কানিমূলক হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপনারা যদি মনে করেন এই প্রতিরক্ষা ব্যবস্থা আরব দেশগুলোর নিরাপত্তার জন্য অপরিহার্য, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমিরাতের এই সফল অপারেশন প্রমাণ করে যে তারা তাদের অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। এই ঘটনার পর দেশটির অর্থনৈতিক কেন্দ্র যেমন দুবাই এবং আবুধাবিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে পর্যটন এবং বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, আর আমিরাত সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় আমিরাতের এই ধৈর্য এবং প্রতিরক্ষা কৌশলের প্রশংসা করেছে, কারণ পাল্টা আক্রমণ না চালিয়ে তারা আকাশেই হুমকি নির্মূল করার উপর জোর দিয়েছে। এই বিশাল সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনাটি বর্তমান সময়ের অন্যতম বড় আকাশ প্রতিরক্ষা অপারেশন হিসেবে স্বীকৃত হচ্ছে। এতে বোঝা যায় যে আধুনিক যুদ্ধে জয়ী হতে হলে কেবল আক্রমণ নয়, বরং শক্তিশালী প্রতিরক্ষা দেওয়াল তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। এই হামলার পেছনে যাদেরই হাত থাকুক না কেন, আমিরাত সরকারের কঠোর অবস্থান স্পষ্ট। তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না। এর ফলে পুরো অঞ্চলে একটি বার্তা গেছে যে কোনো ধরনের আগ্রাসন আমিরাতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সামনে টিকবে না। জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি রামস্টাইন ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জন্য জার্মানি সরকারের ওপর চাপ বাড়ছে এবং এটি নিয়ে দেশটিতে রাজনৈতিক মহলে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে।
জার্মানির অনেক রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ মনে করছেন যে এই ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র বিভিন্ন সংঘাতময় এলাকায় যে সামরিক কার্যক্রম পরিচালনা করে তার ফলে জার্মানির নিরাপত্তা এবং নিরপেক্ষতা ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপের সংঘাতে এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব অপরিসীম, যা জার্মানিকে অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধের অংশীদার করে তুলছে বলে অভিযোগ উঠেছে। আপনারা কি মনে করেন, জার্মানির উচিত তাদের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের এই অবাধ সুবিধা বন্ধ করে দেওয়া? আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান। রামস্টাইন এয়ারবেস হল ইউরোপে মার্কিন বিমান বাহিনীর অন্যতম বড় কেন্দ্র, যেখান থেকে ড্রোন অপারেশন এবং রসদ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। জার্মানির বামপন্থী দলগুলো দীর্ঘদিন ধরেই এই ঘাঁটি বন্ধের দাবি জানিয়ে আসছে, কিন্তু বর্তমানে এই দাবি আরও জোরালো হয়েছে বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে। সরকারের ভেতর থেকেও এখন প্রশ্ন তোলা হচ্ছে যে জার্মান মাটি ব্যবহার করে চালানো অপারেশনগুলো কি সবসময় আন্তর্জাতিক আইন মেনে হচ্ছে কিনা। এই পরিস্থিতির কারণে জার্মানি এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে এক ধরনের শীতলতা দেখা দিতে পারে। মার্কিন প্রশাসন অবশ্য দাবি করেছে যে এই ঘাঁটিটি কেবল তাদের স্বার্থে নয়, বরং পুরো ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। তবে জার্মান নাগরিক সমাজের একটি বড় অংশ মনে করে জার্মানিকে শান্তির দূত হিসেবে কাজ করতে হলে তাদের ভূমি থেকে পরিচালিত বিদেশি সামরিক কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি। এই বিষয়টি নিয়ে জার্মানির পার্লামেন্টে আগামীতে বড় ধরনের ভোটাভুটি বা নীতিগত পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আজকের এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।